আমি প্রায় ৩.৫-৪ বছর ধরে কিন্তু ওয়ার্নিং প্রদান করে আসছিলাম। আওয়ামী লীগ রেজিমের যারা কর্তা ব্যক্তি ছিলেন, তাদেরকে প্রকাশ্যে এই বিষয়গুলো সামনের ফরফ্রন্টে নিয়ে এসেছিলাম এবং পাবলিক স্পিকার হিসেবে প্রতিনিয়ত আপনার টেবিল টক ইউকে, ফেস দ্য পিপল কানাডা, ভয়েস অফ পিপল দুবাই প্রভৃতি শোতে আমি অনবরত আলোচনা করতে দেশের মধ্যে অবস্থিত যে মিডিয়া আউটলেট গুলো আছে সেখানেও বলবার চেষ্টা করেছি এবং আমার এই যে রিয়েলাইজেশনটা সেটার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আওয়ামী লীগের আপনার এখন যিনি সিনারিওতে নেই, ডক্টর সেলিম মাহমুদ, আমার স্নেহভাজন সহকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় তিনি কাজ করেছেন। আমার সঙ্গে প্রক্টোরিয়াল টিমেও সদস্য ছিলেন অনুজপ্রতিম আসিফ নজরুলের মতো একই ভূমিকায়। আবার এই বিষয়গুলো নিয়ে ডিফার করেছেন রাশেক রহমান, আরেকজন তরুণ তুর্কি আওয়ামী লীগ নেতা। কিন্তু আমরা কিন্তু আমাদের যে সাবধান বাণী তা উচ্চারণ করতে দ্বিধান্বিত ছিলাম না এবং আমাদের সাবেক সর্বশেষ ক্যাবিনেটে যিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, দীপুমণির যে বিষয় আশয়গুলো সেগুলো নিয়ে আমরা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। এবং সময় মতো যদি সাবধান হতেন তারা, কম্পাস অ্যাটিটিউড না থাকতো, তাহলে এতটা আনসেরিমনিয়াস এই সিচুয়েশনে পড়তে হতো না। তো সেই জন্য এখন যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, তাদেরও ব্যাপারে আমি খোলামেলাই সেই ধারাবাহিকতায় বিশ্লেষণ হাজির করছি। আপনার 19 জানুয়ারি পর্যন্ত পৃথিবীটা যেমন, 20 জানুয়ারি থেকে সেটি তেমন থাকবে। আমি দীর্ঘদিন ধরে মার্কিন যে পলিটিক্যাল ডিভাইড, এনডিআই এবং আইআরআই, ডেমোক্রেট এবং রিপাবলিকানদের দুই থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সঙ্গে কাজ করছি এবং বাংলাদেশে প্রথমবারের মতো আপনার এনডিআই পক্ষ থেকে 5 মেম্বার অবজারভেশন টিম পাঠানো হয়েছিল 91 নির্বাচনের সময়। তারপর 94-তে তারা ফিল্ড অফিস স্থাপন করে ঢাকায় মানবিক সাহায্য সংস্থার আপনার অফশুট স্টাডি অ্যান্ড রিসার্চ গ্রুপের অসপিসিসে। এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় রিপাবলিকানরাও এসে ঢাকায় হাজির হয়। অ্যালেক্স সাটন তিনি কান্ট্রি র্যাপ হিসেবে দায়িত্ব নিয়ে অফিস স্থাপন করেন এবং বাই পার্টিজান বেসিসে কখনো কখনো আলাদাভাবে তারা কাজ শুরু করে। বর্তমান যে বিপ্লবটি সংগঠিত হয়েছে তার অন্যতম কৌশল হচ্ছে স্টাডি সার্কেল। এটি বাংলাদেশে প্রথম প্রযুক্ত করেন জিম কোল, কান্ট্রি র্যাপ অফ এনডিআই। তার ভাই এই কনসেপ্টটি আপনার আনয়ন মানে স্রষ্টা এবং তিনি এটি পপুলারাইজ করেছিলেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে। সেখান থেকে জিম কোল নিয়ে আসেন। টানা একবার আমার সঙ্গে তার 11 ঘন্টার বৈঠক হয়েছিল, অনলি কফি, আমরা আর কোনো কিছুতে মনোনিবেশ করি এবং এটা একটা বড় অব্যর্থ কৌশল হিসেবে কাজে লাগিয়েছে সমন্বয়করা। আর আরেকটি বিষয় যেটি রিপাবলিকানরা পপুলারাইজ করেছিল সেটি হচ্ছে এই ইউথ পাওয়ার, এটাকে হার্নেস করা। একেবারে অ্যালেক্স সাটনের নির্দেশনায়, নেতৃত্বে বিভাগওয়ারি ভাবে আপনার ইউথ ফেস্টিভ্যালের আয়োজন তারা করেছিল এবং পরবর্তীতে এনডিআই এবং আইআরআই এই যে লিগেসি সেটা কন্টিনিউ করে ডিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ডেফিনেটলি আমার ধারণা নাদিল ভাই এবং তার যারা সহকর্মী তারাও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে কোনো না কোনো ওয়ার্কশপে শোল্ডার রাপ করেছে। এখন একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত সকল পলিটিক্যাল পারসুয়েশনের তাদের সঙ্গে কাজ করার মার্কিনী অভিজ্ঞতা আছে একেবারে হালফি। এইসব
এক্সপেরিয়েন্স গুলো কাজে লেগেছে এবং কোন অসুখের কোন ঔষধ প্রদান করতে হবে সেই গাইডেন্সটা ডেফিনেটলি মার্কিনরা প্রদান করেছেন, তাদের ইউরোপীয় মিত্ররা প্রদান করেছেন এবং তার সফল বাস্তবায়ন ঘটেছে 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত এই সময়সীমায়, অর্থাৎ 35 দিনে মাস। এই সময়টায় আমরা একেবারে স্পষ্ট লিখিতভাবে 8 জুলাইতে নিশ্চিত হয়ে গেছিলাম হাসিনা রেজিম ইজ গোয়িং টু গো। কিন্তু অনেকটা আমার মনে আছে 71-এ ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত খানে সবুর খান পাকিস্তান জিন্দাবাদ এবং এই মাত্র দেখা গেল ভারতীয়রা পালিয়ে গেল, এই ধরনের স্লোগান টোগান দিচ্ছিলেন। এই সে একই রকমের ধ্বনি আমরা আপনার 5 অগস্ট পর্যন্ত শুনেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য থেকে উত্থিত হতে। এই যে রিয়ালিটি থেকে মুখ ফিরিয়ে রাখলে, রঙিন চশমা দিয়ে পৃথিবী দেখবার চেষ্টা করলে কখনোই কিন্তু আত্মসমালোচনাটা করা যায় না। এবং আপনি যদি আপনার অবস্থানটা সম্পর্কে নিশ্চিত না হতে পারেন তাহলে কিন্তু বিভ্রান্তির মধ্যে থাকতে হয় এবং হঠাৎ করে প্রপাত ধরনের মতো ঘটনাগুলো ঘটে। স্যার, আপনি যেটা বলছিলেন যে 8 জুলাইয়ের মধ্যেই আপনারা অনেকটা বুঝে গেছেন এবং নিশ্চিত হয়ে গেছেন যে শেখ হাসিনা সরকারের পতন ঘটতে যাচ্ছে। এটি স্যার আসলে যদি একটু আমাদেরকে শেয়ার করেন যে বিষয়টি আপনারা মানে বার্তাটা ছিল এরকম যে আপনার কোটা মুভমেন্ট মে টপল দ্য গভর্নমেন্ট, পরিষ্কার। এই বার্তাটি বিভিন্ন সূত্র থেকে আমরা লাভ করেছিলাম এবং তার ফলে আমাদের অন্তত কোন রকমের হ্যাংওভার বা মিসগিভিং ছিল না। আমরা কিন্তু ক্রমাগত বলেই চলেছি যে সাধু সাবধান। সমস্যাটা হচ্ছে যারা ম্যানিং করতেন পলিসি লেভেলে, যারা ছিলেন, আপনার বিপ্লব বড়ুয়া মহোদয়, আমাদের মোহাম্মদ আরাফাত মহোদয়, আপনার ডক্টর সেলিম মাহমুদ মহোদয় এবং রাশেক রহমানদের মতো ব্যক্তিত্বরা, তারা কিন্তু একটা গুহ রচনা করে রেখেছিলেন। তার ফলে আপনার রিসেপশনের যে ব্যাপারটা, সে অ্যান্টেনাটা আর কার্যকর থাকেনি। সিআরআই প্রচুর অর্থ ব্যয় করেছে, কিন্তু তারা যে প্রফেশনাল সার্ভিসটা দিতে পারতো সেটা কিন্তু দেয়নি। মানে এই যে আত্মসমালোচনাগুলো, এগুলো আসলে যদি তারা না করেন তাহলে আপনার যেই তিমিরে আছেন সেই তিমিরে থেকে যাওয়ার সম্ভাবনা অনেকদিন ধরে থাকবে। আপনি একটা কয়েকজনের নাম বললেন এবং যে একটি বৃত্তের কথা বললেন, স্যার আপনি কি মনে করেন যে এই বৃত্তটা শেষের দিকে এসে আওয়ামী লীগ সরকার বলেন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে মানে অনেক প্রভাবশালী হয়ে উঠেছিলেন এবং এদের কারণে অনেকটা মিসগাইডেড হয়েছিলেন? আমি মিসগাইড বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে তার গেট কিপার হিসেবে কাজ করছে। আপনি সংবাদ মাধ্যমের একজন মানুষ, আমাদের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের ভাষায় একজন নিউজ এডিটর এবং চিফ রিপোর্টার, তারা কিন্তু গেট কিপার হিসেবে ভূমিকা পালন করে। তারা চাইলে যে কোনো আপনার সংবাদ বা ফিচার বা রিপোর্ট আটকে দিতে পারে, এই ক্যাপাসিটি তাদের আছে, গেট কিপার ওই অর্থে। তো ফলে এই ব্যক্তিবৃন্দ তারা কিন্তু গেট কিপার হিসেবে এক ধরনের রোল প্লে করছিল। আর যারা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর, যেমন এনএসআই, ডিজিএফআই, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কালচারটা এরকম যে আপনি যত কম জানবেন তত আপনি বেটার অফ, ঝামেলায় কম পড়বেন। লুপে যত বেশি লোক থাকবে তত বেশি ঝামেলায় পড়বে, এক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যার কাছে বলবেন তিনি যদি রিসেপটিভ না থাকেন, তাকে বললে উল্টা বুঝদি রাম যদি হয়, তাহলে একেবারে বেসিক নির্মাণ যতটুকু না বললে নয় সে ধরনের রিপোর্টিংই করবেন। ব্যাপারটা দাঁড়িয়ে গিয়েছিল এরকম। আর ফর্মাল চ্যানেলের বাইরে ইনফর্মাল চ্যানেল হয়ে গিয়েছিল প্রবল। ফলে ওই যে বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ, যত বেশি হালফিল তথ্য আপনার কাছে থাকবে তত বেশি আপনি রিয়ালিটির কাছাকাছি থাকবেন। যত তথ্য প্রবাহ সংকুচিত হয়ে যাবে তত বেশি পরিমাণে আপনি ডিসেপশনের মধ্যে থাকবেন, এটাই স্বাভাবিক। একটু